আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আপনারা শুনছেন আজকে কতগুলো খুব ইম্পর্টেন্ট নতুন আইন যেগুলো আসছে, সেই নতুন আইনের উপরে আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার, যে পুলিশ, টাউন প্রসিকিউশন সার্ভিস, এইচএমআরসি, সিরিয়াস ফ্রড অফিস, যারা আরো প্রসিকিউটিং অথরিটি যারা আছে, প্রসিকিউশন অথরিটি যাদের আছে, তারা কোর্ট থেকে একটা অর্ডার বের করতে পারে যার নাম হলো আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার। সেটা আপনাকে ইস্যু করতে পারে, আপনার কাছে পাঠাতে পারে, এবং আপনাকে তখন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বর্ণনা দিতে হবে আপনার সম্পদ যতগুলো আছে সেই সম্পদগুলো আপনি কিভাবে অর্জন করেছেন, বৈধ উপার্জনের উৎসটা কি, আপনার মানে সোর্স অফ দা ইনকাম, যে আপনার যে সম্পদগুলো বৈধ উপার্জন থেকে আসছে সেটাই প্রমাণ করতে হবে। এবং এটা দায় দায়িত্ব পড়ে যাবে আপনার উপরে, পুলিশের উপরে না, আপনাকেই প্রমাণ করতে হবে। যদি আপনি প্রমাণ না করেন তাহলে আপনার সম্পত্তিগুলো জব্দ হবে, তারা নিয়ে যাবে, তারা অনুমান করবে যে এগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থেকে আসছে, কারণ আপনি তাদের যে অর্ডার ইস্যু করেছে ওইটার কোনো এক্সপ্লেনেশন আপনি দেন নাই। এটা আপনার অনেক ফায়দা আছে পুলিশের জন্য। ফার্স্টলি, তারা মনে করে কি ক্রিমিনাল উপার্জন কোনো কেউ ভোগ করতে পারবে না। সেকেন্ডলি, এই পয়সাগুলো সব তাদের কন্ট্রোলে চলে যাবে, কারণ এই পয়সাগুলো আপনার বৈধ পয়সা না। এখন এই অর্ডার গুলো যখন বের করে পুলিশ, আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার, ক্লায়েন্ট হিমশিম খেয়ে যায়, মানে ঘুম হারাম হয়ে যায়। কি করবে, কিভাবে এক্সপ্লেইন করবে পুলিশের কাছে, কোন ডকুমেন্ট দিতে হবে, ডকুমেন্ট গুলো তার কাছে অ্যাভেলেবল আছে কিনা, সে অনেক পুরনো আপনার ইনফরমেশন, সম্পদ ক্রয় করেছে অনেক অনেক বছর আগে, সম্পদগুলো আসছে বিভিন্ন সোর্স থেকে, কিন্তু এখন তো পুলিশের কাছে এগুলো প্রমাণ করাটা একটা বিশাল একটা কাজ। এই জন্য আপনাকে শুরু থেকেই দেরি না করে আপনাকে এক্সপার্ট, অভিজ্ঞতা সম্পন্ন সলিসিটর খুঁজে বের করতে হবে। এবং এইটাও ইম্পর্টেন্ট, আপনি যদি ইংরেজি না বুঝেন তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার ভাষাভাষী সলিসিটর কে আছে, যার সাথে আপনি এই ড্রাকোনিয়ান টাইপ, এই বিশাল আকৃতির এই কেসগুলো বসে যে সময় দিয়ে খুব সিম্প্যাথেটিক অ্যাপ্রোচ দিয়ে আপনাকে অ্যাডভাইস করবে, আপনাকে অ্যাসিস্ট করবে, এবং আপনার জন্য কাগজপত্রাদি যা যা দরকার এগুলো ওয়ান বাই ওয়ান যেভাবে আপনি দিবেন সেভাবে পুলিশের কাছে উপস্থাপন করবে। এখানে অনেক সময় আমি এটা বলার কারণটা হলো কি, হয়তো বাংলাদেশি সলিসিটর বেশি নাই এখানে ক্রিমিনাল ল প্র্যাকটিস করে, আমি একমাত্র আছি দীর্ঘ অনেক বছর ধরে, প্রায় 30 বছর ধরে ক্রিমিনাল ল এর উপর আমি প্র্যাকটিস করে আসছি, এবং নতুন মনে হয় 2-1 জন হয়েছে, কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন এক্সপেরিয়েন্সড লয়ার ছাড়া আপনার কোনো কাজ হবে না। আপনি সেই যারা ইমিগ্রেশন ল করে, যারা ডিভোর্স ল করে, যারা প্রপার্টি ল করে, কনভেন্সিং করে, হাউজিং করে, তাদের কাছে গেলে আপনার এই ধরনের কেসের আপনার রিজনেবল এক্সপেক্টেড অ্যাডভাইস আপনি হয়তো পাবেন না, কারণ ওগুলো সবগুলো হলো সিভিল ল। এদেশের আইন 2 ভাগে বিভক্ত। আমি যতগুলো নাম বলেছি, হাউজিং, কনভেন্সিং, আপনার
প্রপার্টি, এগুলো সবগুলোই হইল ইমিগ্রেশন, সবগুলো হইল সিভিল ল। আর ক্রিমিনাল ল হইল ক্রিমিনাল কেসগুলো, ফ্রড, মানি লন্ডারিং, রেপ, অ্যাসল্ট, অ্যাবিএইচ, জিবিএইচ, সেক্সুয়াল এলিগেশন, আপনার সেক্সুয়াল অ্যাসল্ট, অনেকগুলো, এগুলো সবগুলো হইলো আপনার ক্রিমিনাল এলিগেশন, যেগুলো শুরু হয় আপনার পুলিশ স্টেশন থেকে, এবং সেটা যায় ম্যাজিস্ট্রেট কোর্টে, এবং তারপরে যায় ক্রাউন কোর্টে, তারপরে কোর্ট অফ অ্যাপিলের দুইটা ডিভিশন আছে, সিভিল ডিভিশন, ক্রিমিনাল ডিভিশন। ক্রিমিনাল কেসগুলো যায় কোর্ট অফ অ্যাপিলের ক্রিমিনাল ডিভিশনে। সুতরাং আপনাকে খুঁজে বের করতে হবে এমন একজন সলিসিটার যার অভিজ্ঞতা আছে, যার দীর্ঘ দক্ষতা আছে, লং এক্সপেরিয়েন্স সলিসিটার, তার কাছে আপনাকে যেতে হবে। এটা হইল আপনার জন্য ফার্স্ট এন্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট থিং, চুজিং এ সলিসিটার, রাইট সলিসিটার। তারপরে অনেকে আসে কি যে আজম সাহেব, আমার বিরুদ্ধে তো এই ধরনের একটা বিশাল ফ্রডের কেস আসছে, মানি লন্ডারিং এর কেস আসছে, আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার বের করেছে, এগুলো তো সবগুলো এখন আমার তো ঘুম হারাম, আমার তো এখন আর কোনো ধরনের অবস্থা তো ঠিক নাই, শরীরের অবস্থাও ঠিক নাই। আমি একজন লয়ারের কাছে গেছি, একটা লিগ্যাল এইড সলিসিটরের কাছে গেছি, আমাকে রিপ্রেজেন্ট করতেছে, অ্যাডভাইস করতেছে একজন প্যারালিগাল। অনেকে এই ধরনের কমপ্লেন গুলো অনেক সময় আমার কাছে করে, যে আমাকে একটা বিশাল একটা রেপ কেস বা বড় সিরিয়াস একটা কেসের জন্য আমাকে চার্জ করেছে পুলিশ, আমাকে একটা ফেস করতে হচ্ছে ইনভেস্টিগেশন, কিন্তু দেখা যাচ্ছে আমাকে যে অ্যাডভাইস করতেছে তার সে কোয়ালিফাইড সলিসিটার না, যদিও আমি লিগ্যাল এর মাধ্যমে রিপ্রেজেন্টেশন নিচ্ছি, কিন্তু আমি চাই একজন প্রপার অভিজ্ঞতা সম্পন্ন সলিসিটার আমাকে অ্যাডভাইস করুক। কিন্তু আমি এই পর্যন্ত যা দেখছি প্যারালিগাল ট্রেনি তারা আমাকে অ্যাডভাইস দিচ্ছে। এটা আপনার কেস, আপনাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে, আপনাকে স্টেপ নিতে হবে, রাইট টাইমে রাইট স্টেপ নিতে হবে। আপনি যদি না জানেন, আপনাকে কমিউনিটির বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে, এবং যোগাযোগ করার পরে আপনি একজন দক্ষতা সম্পন্ন সলিসিটার খুঁজে বের করতে হবে আপনাকে। এখন প্রশ্ন তখন আসে, ক্যান আই চেঞ্জ মাই সলিসিটার? কারণ আপনি তো পয়সা দেন নাই, আপনি লিগ্যাল এর মাধ্যমে আপনি রিপ্রেজেন্টেড হয়েছেন। আপনার কেস যদি আসলে এত বেশি সিরিয়াস হয়, এবং আপনাকে যদি প্রপার রিপ্রেজেন্টেশন, প্রপার অ্যাডভাইস না দেয় প্রপার সলিসিটারকে দিয়ে, ওগুলো আপনি বলতে পারেন। কিন্তু যদি লেট করেন, তাহলে আপনাকে সলিসিটার চেঞ্জ করাটা ডিফিকাল্ট হবে। কারণ এখানে ইমিগ্রেশন ল আছে, হাউজিং ল আছে, ডিভোর্স ল আছে, কনভেন্সিং আছে, আপনি সলিসিটার চেঞ্জ করতে পারেন। আজকে একজনের কাছে, কালকে আরেকজনের কাছে, পরশুদিন আরেকজনের কাছে গেলেন, এটা করতে পারেন। কিন্তু ক্রিমিনাল ল এর যে রিপ্রেজেন্টেশন অর্ডার, যেটা গ্রান্ট আপনাকে করেছে, ওই লয়ারকে যদি আপনাকে চেঞ্জ করতে হয়, আপনাকে কোর্ট অর্ডার লাগবে, এবং যত দেরি করবেন ততই আপনার জন্য সমস্যা হবে, আপনি কোর্ট অর্ডার পাবেন না। এবং কোর্ট অর্ডার পাইতে হলেও আপনাকে গুড রিজন দিতে হবে, শুধু বললে হবে না যে আমি এই সলিসিটরকে লাইক করি না, আমার পছন্দ হয় না, তার অ্যাডভাইস আমার ভালো লাগে না, এটা বললে হবে না। শুধু আপনাকে স্পেসিফিক গ্রাউন্ড দিতে হবে, না হলে কোর্ট বলবে কি, না, তোমার রিপ্রেজেন্টেশন অর্ডার ট্রান্সফার করা যাবে না। আপনাকে বলতে হবে না স্পেসিফিক যে আমি সলিসিটরের অ্যাডভাইস পাই নাই, আমি একটা প্যারালিগাল আমাকে অ্যাডভাইস দিয়েছে, আমাকে একটা রেপ কেসের জন্য, হিউজ মানি লন্ডারিং, ফ্রডের জন্য চার্জ করেছে, এবং আপনাকে কনভিন্সিং গুড গ্রাউন্ডস, গুড রিজন দিতে হবে, স্পেসিফিক আপনার রিজন দিতে হবে।
কি কি কারণে আপনি সলিসিটার চেঞ্জ করতে চান। গুড কনভিনসিং রিজন যদি না থাকে, জাজ আপনাকে সলিসিটার চেঞ্জ করতে দিবে না, এবং যত লেট করবেন ততই আপনার ট্রান্সফারের সম্ভাবনাটা কমে যাবে। যদি যত আর্লি স্টেজে যদি চেঞ্জ করার জন্য চেষ্টা করেন, তখন আমি আপনার সাথে মিটিং করব, আপনার কাছ থেকে শুনবো আপনি যে চেঞ্জ করতে চাচ্ছেন কি কি কারণগুলো আপনার কাছে আছে, রিজন গুলো স্যাটিসফাই করবে কিনা কোর্টকে, কোর্ট কনভিন্সড হবে কিনা, এবং আমাকে দেখতে হবে আসলে সলিসিটার ক্লায়েন্ট রিলেশনশিপটা ব্রেকডাউন করছে কিনা, এবং আসলে আপনি তার কাছে আপনার অ্যাক্সেস আছে কিনা, আপনাকে এই পর্যন্ত যা অ্যাডভাইস দিয়েছে সেগুলো সব স্টেপগুলো আপনার ফলো করেছে কিনা, অনেক জিনিসগুলো। এটা একটা কেস উইদিন এ কেস, একটা কেসের ভিতরে এটা আরেকটা কেস। এগুলো সব দেখে যাচাই বাছাই করে কোর্টে দরখাস্ত করতে হবে চেঞ্জ করার জন্য। বললেই আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা মনে রাখবেন। সুতরাং সুনার ইউ টেক দ্য স্টেপ, সুনার ইউ আপনার ট্রাই টু চেঞ্জ দ্য সলিসিটার ইজ বেটার ফর ইউ। বিকজ যদি লেট করেন, জাজ বলবে কি তোমার ট্রায়াল মাত্র 1 মাস বাকি আছে, 2 সপ্তাহ বাকি আছে, বা 2 মাস বাকি আছে, টু লেট। এই স্টেজে সলিসিটার চেঞ্জ করলে অনেক প্রবলেম আছে, অনেকগুলো টাইম লাইন আমরা ফিক্স করেছি। নতুন সলিসিটার ওই টাইম লাইন গুলো মতো কাজ করতে পারবে কিনা, আমরা যে টাইম টেবল সেট করেছি ওইটার মধ্যে ট্রায়াল করতে পারবে কিনা, অনেক ইস্যু চলে আসবে। এবং আপনার কেস যতই সিরিয়াস হবে, ততই আপনাকে মোর রিজন দিতে হবে কি অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর গুলো আছে আপনার কেসের জন্য, কি মিটিগেটিং ফ্যাক্টর গুলো আপনার কেসের জন্য আছে, যেগুলো আপনি কারেন্ট লয়ারকে দিয়ে আপনি প্রেজেন্ট করতে পারছেন না, এগুলো সব বলতে হবে। আজকে আমি বলবো, আমাদের লোকজন অনেকে বুঝে না, যখন তারা একটা অপরাধ করে তাদের অপরাধের মাত্রাটা কেন বেড়ে যায়, কি কি কারণে বেড়ে যায়, এবং কি কি কারণে অপরাধের মাত্রাটা কমে যায়। একজন মনে করেন আপনি ঘুষি মারলেন, কিন্তু ঘুষি মারার সাথে আপনি একটা কটূক্তি করেছেন, ইউ ব্ল্যাক বাস্টার্ড। এই যে উক্তিটা করলেন, এটা আপনার অপরাধের মাত্রাটা বাড়াইয়া দিবে। এগুলো মনে রাখতে হবে। মারামারি করছেন ঠিক আছে, অ্যাসল্ট, অ্যাবিহেজ, জিবিহেজ, মার্ডার, এ ধরনের এগুলো ওই পর্যায়ের মধ্যে যাবে। কিন্তু যখন এটা করার সময় যখন আরো বিভিন্ন ভাবে কটূক্তি গুলো তাকে রেশিয়াল মানে মোটিভেটেড হয়ে তাকে যে কটূক্তি গুলো করেছেন, ইউ ব্ল্যাক বাস্টার্ড, অথবা আরেকটা এরকম রেশিয়াল একটা রিমার্ক তাকে করেছেন, তখন এটা অপরাধের মাত্রাটা আরো বাড়াইয়া দিবে। তারপরে অনেক জিনিসগুলো আছে যেগুলো মনে রাখতে হবে, সেগুলো প্রেজেন্স আপনার অপরাধের মাত্রাটা কমাইয়া দিবে। এগুলোকে মিটিগেটিং ফ্যাক্টরস বলে। আমি আজকে এগুলোর উপরে বলবো। প্রথমে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস গুলো আমি একটু এক্সপান্ড করব, তারপরে আমি মিটিগেটিং ফ্যাক্টর কোনগুলো আসতে পারে সেগুলো বলবো। হোয়াট আর অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস ইন দ্য ইউকে, কি কি কারণগুলো থাকলে অপরাধের মাত্রাটা বেড়ে যাবে। Aggravating circumstances refers to factors that increases the severity or culpability of a criminal act. একটা ক্রিমিনাল অ্যাকশনের সিভিয়ারিটি, এটার গ্র্যাভিটি, যেটা গ্র্যাভিটিটার সিরিয়াসনেসটা অথবা আপনার দোষটা, অপরাধের মাত্রাটা বাড়াইয়া দিবে, ইনক্রিজ করবে। যে যে কারণগুলো থাকলে সেগুলোকে বলা হয় অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস।
Those circumstances refers to factors that increases the severity or culpability of a criminal act. Typically, the presence of an aggravating circumstance will lead to a harsher penalty for a convicted criminal. আপনি যদি convicted criminal হন, তখন এই aggravating factors গুলো যদি থাকে, তখন আপনার সেন্টেন্সটা বেড়ে যাবে। আপনাকে জাজ বলবে কি, আমি তোমাকে অপরাধের জন্য 10 years এর তোমাকে আমি প্রিজন সেন্টেন্স দিলাম, কিন্তু এইখানে অনেকগুলো অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর গুলো আছে যেগুলো তুমি ওই অফেন্সের সাথে জড়িত, ওই ফ্যাক্টর গুলো, এবং এই ফ্যাক্টর গুলো তোমার অপরাধটাকে আরো মাত্রাটা বাড়িয়ে দিয়েছে ওই অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর গুলো থাকাতে। তখন জাজ এগুলো এক্সপ্লেইন করবে কোন কোন গুলো অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস এবং কেন ওই ফ্যাক্টরস গুলোর কারণে সাজাটা সে বাড়িয়ে দিয়েছে, সেটাও এক্সপ্লেইন করবে। Offense committed whilst on bail for other offenses, কারণ আপনাকে বেইল দিয়েছে একটা অপরাধের জন্য, মনে করেন আপনাকে একটা GBH গ্রিভিয়াস বডিলি হার্মের জন্য বেইল দিয়েছে, কিন্তু বেইলে থাকা অবস্থায় আপনি আরেকটা অপরাধ করছেন, বেইলের সময় আরেকটা অপরাধ করছেন। সুতরাং এটা হলো আপনার অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, যেটা কাজ করবে ভবিষ্যতে বেইল আর না দিবে না। ওকে, অফেন্স কমিটেড whilst on bail for other offense, একটা অফেন্সের জন্য আপনাকে বেইল দেওয়া হয়েছে, কিন্তু এখন আপনি আরেকটা অফেন্স করেছেন ওই বেইলে থাকা অবস্থায়, এটা হইলো অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর। সুতরাং যখন বেইলের প্রশ্ন আসবে কোর্টের মধ্যে, তখন জাজ ওইটাকে রেফারেন্স দিবে, সে তো বেইলের কন্ডিশন ব্রিচ করছে, বেইল ব্রিচ করছে, আরেকটা অফেন্স করছে, এগুলো সবগুলো এক্সপ্লেইন করে এবং বলবে কি এগুলো হলো অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর। ফেইলিউর টু রেসপন্ড টু প্রিভিয়াস সেন্টেন্সেস, একজনকে একটা প্রিভিয়াস একটা সেন্টেন্স দিয়েছে, কিন্তু সেই সেন্টেন্স গুলো ফলো করে নাই, সেগুলো ঠিকমতো আপনার অবজার্ভ করে নাই, ঠিকমতো ফলো আপ করে নাই। এই যে ফলো আপ না করাটা, সেন্টেন্সিং এর অর্ডারটা যে মানে সে ফেল করলো, ব্যর্থ হলো, এটা হলো অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর। Offense was racially or religiously aggravated, যখন আপনার অফেন্সটা হচ্ছিল তখন এটা একটা রিলিজিয়াসলি মোটিভেটেড হয়ে একটা অফেন্স করা হয়েছে, অথবা রেশিয়ালি মোটিভেটেড হয়ে এই অফেন্সটা করা হয়েছে। তাকে বলছে ইউ ব্ল্যাক বাস্টার্ড, অর এইরকম করে তাকে একটা মানে তার 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 এগুলো নিয়ে ইয়া করছে, মানে কটাক্ত, মানে মানে কটূক্তি করছে, যার জন্য তাকে আপনার ওইটাকে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর হিসেবে দিবে। এবং এগুলো একের পর এক সবকিছু আপনার কোর্ট এক্সপ্লেইন করবে সব সময়, যখন সাজা দিবে তখন এক্সপ্লেইন করবে যে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর কি কি, কেন জাজ এগুলোকে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর হিসেবে কনসিডার করেছে, কারণ তার যে রেশিয়াল রিমার্ক যেগুলো, ওগুলোকে সে এক্সপ্লেইন করবে, অথবা একটা রিলিজিয়াসলি মোটিভেটেড হয়ে তাকে কটূক্তি করেছে, এগুলো আপনার কাউন্টে নিয়ে আসবে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর হিসাবে। Offense motivated by or demonstrating hostility to the victim based on his or her sexual orientation
or presumed sexual orientation. মনে করেন একজন হোমোসেক্সুয়াল আছে অথবা একজন লেসবিয়ান আছে, তাকে এগুলো নিয়ে কটূক্তি করলো, এগুলো নিয়ে তাকে মানে বিভিন্নভাবে তার উপরে কমেন্ট করলো, তার সেক্সুয়াল ওরিয়েন্টেশনের উপরে, এগুলো সবগুলো অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর হিসাবে কাজ করবে। তারপরে মিটিগেটিং ফ্যাক্টরস আছে ক্রিমিনাল কেসের মধ্যে, যেটা ফ্যাক্টরস দ্যাট লেসেন দ্য সিভিয়ারিটি অর কালপেবিলিটি অফ এ ক্রিমিনাল অ্যাক্ট, যেগুলো আপনার অপরাধের মাত্রাটাকে কমাইয়া দিবে। এটা হলো মিটিগেটিং সার্কামস্টেন্সেস, ইনক্লুডিং নট বাট লিমিটেড টু ডিফেন্ডেন্টস এজ or extreme mental or emotional disturbance at the time of the crime was committed. মনে করেন একজন ডিফেন্ডেন্টে তার বয়সটাকে আপনার কনসিডার করবে জাজ, এবং আরো দেখবে তার মেন্টাল ক্যাপাসিটি কিরকম ছিল, সেই মেন্টালি স্টেবল কিনা, নাকি তার মেন্টাল ইস্যু আছে, মেন্টাল হেলথ প্রবলেম আছে, তার এগুলো ল্যাক অফ আপনার মেন্টাল হেলথের যদি একটা মানে প্রবলেম থাকে, সেটাকেও আপনার একটা মিটিগেটিং ফ্যাক্টর হিসেবে কনসিডার করবে। এবং তার যদি কোনো প্রায়র ক্রিমিনাল রেকর্ড যদি না থাকে, সেটাও জাজ তার পক্ষে নিবে, যে তার কোনো প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড নাই। এগুলো হইল কয়েকটা এক্সাম্পল। তারপর ডিফেন্ডেন্টস মেন্টাল ক্যাপাসিটিটা, এটা সবসময় একটা কাজে আসে। আর যদি সে দীর্ঘ মানসিক রোগে ভোগে, এগুলো আপনাকে তুলে ধরতে হবে। অথবা দ্য ক্রাইম ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, যে একটা যে দুর্ঘটনা, এটা আসলে ইচ্ছাকৃতভাবে এই ক্রাইমটা হয় নাই। আরো অনেকগুলো আছে মিটিগেটিং ফ্যাক্টর, কিন্তু আজ আমার সময় শেষ হয়ে গেছে, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক, আজকের প্রোগ্রামটা আপনারা কাল সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আবার রিপিট দেখবেন এনটিভিতে। আপনারা এনটিভি ইউরোপের ফেসবুক, ইউটিউব, টুইটারে লগ ইন করলেও ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের লিঙ্ক পাবেন। গুগলের মধ্যে সার্চ করলেও আজকের ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের লিঙ্ক পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।